This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনুগত্য মারাত্মক জিনিস জানেন তো। থাকলে চোখের মণি, না থাকলে দু চোখের বিষ। প্রমাণ ইতিহাস সাক্ষী আছে। অটোমান সুলতানরা তারা নাকি ওই সিংহাসনটা নিষ্কণ্টক করতে নিজেদের যে অবাধ্য সন্তান যারা একটু অন্যরকম হতে পারতো বা একটু অন্যরকম প্রশ্ন তুলতে পারতো, দাবি দাওয়া তুলতে পারতো, তাদের বিষ মাখা চাপকান পরিয়ে দিতেন। এবার ভাবুন, আনুগত্য নিয়ে সংশয় শুধু হতে পারে, তাতেই এই নিঃসংশয় হলে কপালে কি নাচে। অবশ্য কি নাচে তার প্রমাণ তো ওই রাশিয়ান গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেঙ্কোর কেস স্টাডির থেকেই বুঝতে পারছেন। ভদ্রলোক রুশ গুপ্তচর সংস্থায় যতদিন কাজ করেছেন ততদিন রাশিয়ার কাছে একদম গুড বয় ছিলেন, আর যেই রাশিয়ার থেকে পালিয়ে লন্ডনে থিতু হলেন অমনি ক্রেমলিনের কাছে হয়ে গেলেন ব্যাড বয়। শোনা যায় 2000 সালে লিটভিনেঙ্কো ওই লন্ডন নিবাসী হয়ে যাওয়ার পর থেকেই ক্রেমলিনের হিট লিস্ট ছিলেন। কেন? কারণ ওই আনুগত্য বদল। লিটভিনেঙ্কো লন্ডনে চলে যাওয়ার পর ব্রিটিশ ডিটেকটিভ এজেন্সি MI6-এ জয়েন করেছিলেন নাকি। এবং শুধু যে কোম্পানি বদলেছিলেন তা তো নয়, লিটভিনেঙ্কো তো তার আগের বসের সব গোপন কথাগুলো নাকি ফাঁস করে দিচ্ছিলেন জানেন তো। এবার গোপন কথাটি রবে না গোপনে, এটা শুনতে বা গাইতে যতটা ভালো, কিন্তু যার গোপন কথা ফাঁস হয় তিনি বোঝেন যাতনা কাহারে কয়। অতএব লিটভিনেঙ্কোর কাজকর্ম যে ভ্লাদিমির পুতিনেরও খুব একটা ভাল লাগবে না, এটা তো খুব সহজ স্বাভাবিক বিষয়, নিয়ে তো মাথা ঘামানোর দরকার পড়ে না। আর তারপর যিনি পেশাদার গুপ্তচর, তিনি যে শুধু অন্যের মানে শত্রুপক্ষের খবর টবর জোগাড় করবেন তা তো নয়, তার কাছে তো নিজের লোকের খবরাখবর সেটাও প্রচুর থাকে, গোপন খবর থাকে। কাজে লিটভিনেঙ্কোর কাছেও ক্রেমলিনের প্রাণ ভোমরা ছিল, প্রচুর তথ্য ছিল। তিনি সরাসরি পুতিনের নাম করে হুমকিও দিয়েছিলেন, সারা বিশ্বের সামনে রাশিয়ার প্রেসিডেন্টের মুখোশ নাকি তিনি খুলে দেবেন, সরাসরি হুমকি। এবার দেখুন, মুখ আর মুখোশ এই দুটো নিয়েই টানাটানি কিন্তু কেউ পছন্দ করে না। আর তারপর যদি তা পুতিনের মুখ বা মুখোশ হয় তাহলে তো ব্যাস কথাই নেই। ফলে যা হওয়ার তাই তো হয়েছিল। লিটভিনেঙ্কোকে নাকি চায়ের সাথে পোলোনিয়াম 210 নামে তেজস্ক্রিয় বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। মৃত্যুর আগে পুতিন তথা রাশিয়ার গুপ্ত ঘাতকদের সম্পর্কে এই অভিযোগ করে যান তিনি। একই রকম কপাল হতে পারতো জানেন তো আরেক রাশিয়ান গুপ্তচর সার্গেই স্ক্রিপালের। তাকে আর তার মেয়ে ইউলিয়ার ওপর নাকি লন্ডনের এক পার্কে নার্ভ গ্যাস প্রয়োগ করা হয়েছিল, কারণ তিনিও নাকি ওই আনুগত্য বদলে ব্রিটিশ গুপ্তচর সংস্থার হয়ে কাজ করা শুরু করেছিলেন। এই সব কটা ঘটনাই সাক্ষী জানেন, শাসকরা আনুগত্য হারানোর ভয়ে বা আনুগত্য না পেলে ঠিক কত দূর যেতে পারেন। মারলে কলসির কানা, প্রেম বিলোবো না, এই সমস্ত প্রেম বিলোনোর তত্ত্ব রাজনীতিতে যে খাটে না সেটা আর কে না জানে। কারণ রাজনীতিও তো ওই আনুগত্য নির্ভর, একমাত্র ওই একটা জিনিসেই ভরসা রাখে, অন্তত খাতায় কলমে যতক্ষণ আছে। কিন্তু তা বলে একটা কথা ভাবছিলাম জানেন তো, ওই রাশিয়ান কেমিক্যাল বাংলার রাজনীতিতেও যে ঢুকে পড়বে তাকে কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? বলুন তো, সত্যি করে বলুন। সেই ভাবনা চিন্তা করার ফুরসতটা তো আজ আমাদের করে দিয়েছেন এক রাজনীতিক মধ্যম পাণ্ডব। তার কথা এবং তার কথা নিয়ে আরও কিছু কথা আজ মনে হচ্ছে তাই না বললেই নয়। সাম্প্রতিককালে রাজনীতিতে আমরা বহু ইন্টারেস্টিং ঘটনা দেখেছি ঘটতে, বক্তব্য শুনেছি, কখনো নরম, কখনো গরম, কখনো চমকপ্রদ, কিন্তু এরকম ভাবিনি কোনোদিন। একই সঙ্গে লোকাল ফ্লেভার, তার সাথে আবার ইন্টারন্যাশনাল ফ্লেভার মারাত্মক, তার সঙ্গে ওই একদম স্পাই কাহিনী, টানটার উত্তেজনা আর কি। দাপর যুগের মধ্যম পাণ্ডব অর্জুন একজনের প্রতি অনুগত ছিলেন,
তার নাম তো আপনারা জানেন, শ্রীকৃষ্ণ। এবার কৃষ্ণ যা বলেছেন অর্জুন যুদ্ধক্ষেত্রের ময়দানে সেটাকে একদম অক্ষরে অক্ষরে পালন করেছেন, কোনোদিন দল বদল করেননি, ফলে তার কোনো প্রবলেমও হয়নি। কিন্তু কলিকালের অর্জুন তো বারবার আনুগত্য বদলেছেন। যে রাজ্যের মানুষ ফুলের গায়ে মূর্ছা যায় বলে এত বদনাম, সবাই আঙুল তোলে, সেই রাজ্যের একজন মানুষ হয়ে অর্জুন সিং এতবার ওই ঘাস ফুল আর পদ্ম ফুল করেছেন। এ ফুল থেকে ও ফুল, কখন যে কোন ফুলে ছিলেন সেটা নিয়েই তো পুরো গোলমাল বেঁধে গেছে। ইনফ্যাক্ট দুম করে যদি আপনাকে এখন জিজ্ঞেস করি, আপনাকে ইন্টারনেট সার্চ করে দেখতে হবে কোথায় আছে বলুন তো, লাস্ট কোথায় ছিল। দেখুন, এমনিতে দলবদল জিনিসটা খুব একটা দোষের ব্যাপার নয়। মানুষ বেশি মাইনে বা বেশি সুযোগ সুবিধা এ সমস্ত পেলে কি করবে, চাকরি বদল করবে, নর্মাল কোর্সে তো তাই হয়। মানে আমাদের কাছে যে বদলটা সুযোগ থাকে আর কি, অনেক সময় একদম ডাইরেক্ট যে প্রতিপক্ষ কোম্পানি সেখানেও চলে যায়। ওই ছিল রুমাল, হয়ে গেল বিড়াল মার্কা ঘটনা আর কি, এগুলো হামেশাই ঘটে। কিন্তু সেক্ষেত্রে আমরা কী করি, আমাদের কোনো বন্ধুবান্ধব বা কোনো চেনা পরিচিত বা আমাদের যদি সহকর্মী তারা যদি চাকরি বদলান, তাহলে আমরা তাকে শুভেচ্ছা জানাই। আর তারপর যদি সে প্রতিপক্ষ দলে যায় তাহলে সম্মুখ সমরে নেমে পড়ি। এই তো সোয়া সবটা ব্যাপার। আমার ধারণা আপনারাও তাই করেন। তারপর ধরুন খেলোয়াড়রা, তারাও তো হই হই করে দল বদলায়। আগে ফুটবলে ছিল, এখন ক্রিকেটে হচ্ছে। ওই আইপিএল টাইপিএল হয়, নিলাম হয়, এ দল থেকে ও দলে যায়, এ নেয় ও নয়, এগুলো সব খুব স্বাভাবিক ঘটনা, জানেন তো। এবার সব জায়গায় যদি ব্যাপারটা এতই স্বাভাবিক হবে, তাহলে রাজনীতির ক্ষেত্রে এত সমস্যা কেন? রাজনীতি বিষয়টাই এত সমস্যা সংকুল না? সমস্ত কিছুই রাজনীতিতে একটু অন্যরকম মাপকাঠি বা মানদণ্ডতে দেখা হয়। রাজনীতিকে নীতির পরাকাষ্ঠা না ভেবে, ধরুন রাজনীতিকে আপনি চাকরি বা ফুটবল খেলার মতো একটা পেশা বলে যদি মনে করেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। যে নেতা যতবার খুশি দল বদলান, দেখবেন সব চোখে লাগছে না, পরিষ্কার লাগছে। সবসময় মাথায় রাখবেন, পরিবর্তনই জগতের একমাত্র ফিক্সড নিয়ম। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। রাজনীতিও একই রকম। আজ যার জন্মদিন, সেই জওহরলাল নেহরুর কংগ্রেস আর মল্লিকার্জুন খার্গের কংগ্রেস দুটো কি এক নাকি? অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর জেপি নাড্ডার বিজেপি এক নাকি? প্রমোদ দাশগুপ্ত সিপিআইএম আর মোহাম্মদ সেলিমের সিপিআইএম কখনো এক হতে পারে? এবার কে বলতে পারে আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে দেখছেন, ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তার থেকে আলাদা হবে কিনা? দেখুন, আলাদা হবে সেটাই তো স্বাভাবিক। সময়ের সাথে সাথে কিছু না কিছু বদল তো সব জায়গাতেই আসে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আমরা, মানে আমি, আপনি, সোজা কথায় সাধারণ মানুষ, আমরা কি মনে করলাম সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। মানে যদি হতো তাহলে নেতারা কিন্তু এরকম ঘন ঘন দল বদলাতেন না। এক দল থেকে অন্য দলে যাওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতেন, তারপরে ওই কুলিং অফ নিতেন, মানে এক দল ছেড়ে অন্তত কিছুদিন বিশ্রাম নিতেন, লোকজনকে একটু থিতু হতে দিতেন, নিজের অবস্থান স্পষ্ট করতেন, তারপর না হয় অন্য কোথাও যেতেন। রাজনীতিতে তখন ওই কুলিং পিরিয়ড বা এক দল থেকে আরেক দল গেলে হয়তো ট্রান্সফার ফি দেওয়ার ব্যাপারটাও বাধ্যতামূলক হতো, বন্ধ হতো না সেক্ষেত্রে, ব্যাপারটা সম্পূর্ণ একটা সিস্টেম আসতো। এবার এই সিস্টেমটা না থাকায় পুরো ব্যাপারটাই কীরকম গোলমেল হয়ে গেছে, তাই না? এবার যদি এই দেখুন, এই ব্যাপারগুলো এরকম সিস্টেমেটিক ওয়েতে হতো, তাহলে কিন্তু ভোটেও তার প্রভাব পড়তে পারত। বারবার দল বদলানো নেতা, মানে সোজা কথায় দল বদলুরা, তারা কিছুতেই ভোটে জিততে পারতেন না। কিন্তু আমরাই যখন দল বদলু নেতাদের রিজেক্ট করছি না, রিজেক্ট যখন করছি না, তার মানে কি? তাদের খুশি মনে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ভোট দিচ্ছি, ফের ভোটে জেতাচ্ছি, মানে তো তাই। এটা ওই নেতারা কিন্তু ওরমভাবেই ধরে নেন। তাই আমাদের দৃষ্টিভঙ্গির থেকে এই দলবদলকে বিচার করলে খুব ভুল হয়ে যাবে, একদম ঠিক হবে না। করতে হবে নেতাদের দৃষ্টিভঙ্গির থেকে। আর সেটা করতে গেলেই দেখবেন আনুগত্য জিনিসটাকে কীরকম দামি বলে মনে হচ্ছে, সেটা কেমন একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। দেখুন, দলবদল মানে কি? দলবদল মানে তো শুধু নীতি বদল নয়, নেতৃত্ব বদলও বটে।
আজ যাকে নেতা বলে মানছেন, কাল দল বদল করলে তাকেই নিশানা করে আবার গালাগাল দিতে হয়, দিচ্ছেনও। এরকমটা তো হামেশাই হচ্ছে। ওই লিটভিনেঙ্কোর মতো যতদিন কেজিবিতে ছিলেন, পুতিন ছিলেন তার বস। যেই না লন্ডনে গিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এ নাম লেখালেন, অমনি পুতিনের গোপন যত কথা সব ফাঁস করে দিতে লাগলেন। আর তার পরিণাম, লিটভিনেঙ্কো তো জীবন দিয়ে প্রমাণ করে গেছেন কি যাতনা বিষে। আচ্ছা, ভাটপাড়ার অর্জুন সিংও তো সেই বিষের কথাই বলছেন, এবং বলছেন তাকে আর শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চক্রান্ত হচ্ছে, আর সেই জন্য নাকি রাশিয়ার থেকে কেমিক্যাল আনানো হয়েছে। দেখলেন তো, সেই রাশিয়া, সেই কেমিক্যাল আসছে কোথায়? অভিযোগ এই বাংলায়। কে আনিয়েছে না সেটা পরিষ্কার করে বলেননি অর্জুন সিং। কীভাবে তার ওপর সেই বিষ প্রয়োগ হতে পারে তার না সেটাও পরিষ্কার করেনি, শুধু একটু হিন্টস দিয়েছেন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। ভাবুন, সেই গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ থ্রিলারে যেরকম পড়তে পড়তে রহস্য, আস্তে আস্তে একটু একটু করে প্রথমে রহস্যটা জমাট বাঁধে, তারপর আস্তে আস্তে তার নিরসন হয়। এও তো মোটামুটি সেরকমই। লিটভিনেঙ্কো না হয় গুপ্তচর ছিলেন, অর্জুন সিংও কি গোয়েন্দা নাকি গোয়েন্দাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আজ রাজ্যের গোয়েন্দা দপ্তরে গেছিলেন, জানেন তো। ভাটপাড়া পুরসভার ওই টেন্ডার দুর্নীতি নিয়ে যে তদন্তটা চলছে, সিআইডি করছে, সেই তদন্তের জন্যই অর্জুন সিংকে ডাকা হয়েছিল। এবার সিআইডি ডেকেছিল গত পরশু যাওয়ার জন্য, কিন্তু নৈহাটি উপনির্বাচন, তাই জন্য তার আগের দিন সিআইডিতে হাজিরা দিলে তো সাংগঠনিক কাজকর্মে বিরাট ক্ষতি হয়ে যেত। সেই বলেই হয়তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের সামনে নির্দিষ্ট করে দিলাম, এখন অর্জুন সিং বিজেপি নেতাই। হ্যাঁ, যত গোলমাল হয়ে যাক, ইধার করতে করতে এখন সেটাই। এবার সেটা যাই হোক, হাইকোর্ট গত পরশুর বদলে আজ হাজিরার নির্দেশ দিয়েছিল, এবং কতক্ষণ থেকে জিজ্ঞাসাবাদ করা যাবে সেই সময়টাও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। আজকে দেখলাম অসাধারণ, মানে এই সমস্ত জিনিসগুলো না খুব টেকনিক্যালি কারেক্ট থাকে সব পক্ষ। আদালত ছুলে যে কত ঘা সেটা সবাই জানে, ফলে অক্ষরে অক্ষরে সিআইডি আদালতের নির্দেশ পালন করেছে, জানেন তো। একদম ঘড়ি ধরে ঠিক 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। আর অর্জুন সিং ভবানী ভবন থেকে বেরিয়ে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেইলিওরে তার মৃত্যু হয়, তাহলে রাজ্য সরকার দায়ী থাকবে। এবার তার মানে কি? রাজ্য সরকার তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারতে রাশিয়ার থেকে কেমিক্যাল আনিয়েছে, এটাই বলতে চাইছেন তিনি। আগের কথা আর পরের কথা দুটো জুড়লে তাই তো মানে দাঁড়াচ্ছে। সকালে ভবানী ভবনে ঢোকার আগে যে শূন্যস্থানটা তৈরি করেছিলেন, ভবানী ভবন থেকে বেরিয়ে সেটা পূরণ করে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, অর্জুন সিং অভিযোগ তো করলেন, অভিযোগটা আমরা শুনলামও বটে, কিন্তু এই কাজটা রাজ্য সরকার করতে যাবে কেন? তিনি তো এমনিতে রাজনীতিতে ধরুন হয়তো প্রতিপক্ষ, এখনও বাহুবলী ওই ব্যারাকপুর অঞ্চলে, কিন্তু ভোটে এই মুহূর্তে তো হেরে গেছেন তিনি, তার তো সেই গুরুত্ব নেই। তারপরেও তার জন্য এত চক্রান্ত, এবং ভাবুন এক্সপোর্ট কোয়ালিটির জিনিসপত্র আনানো, ইন্টারন্যাশনাল কোয়ালিটি, এত হ্যাপা রাজ্য হঠাৎ করতে যাবে কেন? অর্জুন সিং সেই ইঙ্গিতও কি দিয়ে দিচ্ছেন? তার কথাবার্তা শুনে তো সেরকমই মনে হলো। যে টেন্ডার দুর্নীতির তদন্তে আজ সিআইডির কাছে তিনি হাজিরা দিলেন, সেই দুর্নীতি 2020 সালের বলে অভিযোগ। সেই সময় অর্জুন সিং বিজেপিতেই ছিলেন। তারপর মাঝের সময়টা তো তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার অর্জুন সিং বলছেন তৃণমূল থেকে তিনি ফের বিজেপিতে যাওয়ার জন্যই এই 4 বছরের পুরনো অভিযোগটাকে নাকি আবার ঝেড়ে ঝুড়ে বার করা হয়েছে।
মাঝের সময়টা যেহেতু তিনি শাসক দলে ছিলেন, আনুগত্য ঠিকঠাক ছিল, সেজন্যই নাকি ভাটপাড়া পুরসভার ওই টেন্ডার দুর্নীতি নিয়ে সেই সময়টা রাজ্য মাথা ঘামায়নি। আনুগত্য বদলেছে, রাজ্যও তাকে টার্গেট করেছে। এবার তাহলে কি দাঁড়ালো? মাইনাস আনুগত্য, অর্জুন সিংকে পুরনো মামলায় ফাঁসানোর মতো একটা অভিযোগ তিনি তুলে দিলেন। আর 2, রাশিয়ান কেমিক্যাল এনে মারার চক্রান্তের অভিযোগটাও তুললেন। এই দুটোই একসঙ্গে ঘটেছে বলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ। এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্যে, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে, সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না। এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানো একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম, 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। মানে কি অর্জুন এখন মানে ইউক্রেনের দায়িত্ব নিল নাকি? মানে যে পুতিনের থেকে মাল মশলা নিয়ে কিছু করতে হচ্ছে, জেলেনস্কি হয়ে গেল নাকি? সমস্ত এজেন্সি বিজেপির হাতে। এত বড় অভিযোগ যখন আনছেন, তখন সেই এজেন্সিকে দিয়ে এনকোয়ারি করিয়ে শাস্তি দিন যারা করছে এই কাজটা। যদি আমরা করি আমাদের শাস্তি হবে। কিন্তু আমি বলছি এসবই মিথ্যা, নিজেদের ভ্যালু বাড়াবার জন্য এই কথাগুলো বলছেন। এই রাজ্যে সরকার বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী সবাই হিটলিস্টে আছে। এর মধ্যে কম বেশি হয়তো কোথাও হতে পারে। অর্জুন সিং তার মতন করে তিনি রাজনীতি করেন, ফলে সেই যে অঞ্চলে তিনি থাকেন সেই অঞ্চলেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টিতে যখন তিনি ছিলেন তাকে বিভিন্নভাবে আক্রমণ করবার চেষ্টা করা হয়েছে। ফলে এই ধরনের আশঙ্কা অন্তত অর্জুন সিংয়ের ক্ষেত্রে ভীষণভাবেই থেকে যায়। কি কি দিয়ে লোককে মারা যায়, সেগুলো কোথায় পাওয়া যায়, পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যায়, রাশিয়ায় পাওয়া যায়, এ ব্যাপারে নিশ্চয়ই অর্জুন সিংয়ের জ্ঞান এবং এই অভিজ্ঞতা অনেক বেশি, তাই উনি এই জিনিসপত্রগুলোর কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই প্রতিহিংসা পরায়ণ যে তিনি তার দলকে শক্তিশালী করতে গিয়ে কখনো কারোর বিরুদ্ধে খুনের মামলা জড়িয়ে তাকে তার দল থেকে তার নিজের দলে নিয়ে আসার চেষ্টা করেন। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংয়ের মতো নেতাকে বিষক্রিয়ায় জর্জরিত করতে পারে বা তাকে খুন করবার চেষ্টা করতে পারে পুলিশকে দিয়ে, এটা অসম্ভব কিছু নয়। দেখুন, রাজনীতিতে না প্রত্যেকটা বিষয়ের পেছনে একটা কিন্তু সুনির্দিষ্ট কারণ থাকে, এবং একটা নয়, বললাম বটে একটা, আসলে অভিযোগ একটা, কিন্তু লক্ষ্য সবসময় দুটো থাকে। একটা এদিকে তোলা থাকে আর একটা নিজের দিকে তোলা থাকে, মানে নিজের দলকেও বার্তাটা দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে কী বার্তা সে তো শুনলেন আপনারা, বাকি যারা তার দলের বাকি সবাই সেটা ধরে যেগুলো বলছেন তারা তাদের লাইনে বলে যাচ্ছেন। কিন্তু নিজের দলকেও কি কোনো বার্তা দিলেন না অর্জুন সিং? মানে এটা কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি এবং শুভেন্দু অধিকারী ছাড়া তার দলের আর বাকিরা সেইভাবে তৃণমূলের প্রতিপক্ষ না। এবার এইটা কিন্তু খুব বড় বার্তা। এটাতে একই সঙ্গে নিজের স্ট্যাটাসটাও কিন্তু নিজের দলের মধ্যে অনেকটা উঠে যায় আর কি। এবং একই সঙ্গে তিনি অন্তত এই মুহূর্তে বিজেপির যে কজন রাজ্য স্তরের নেতা রয়েছেন, শুভেন্দু অধিকারী তার মধ্যে ফ্রন্ট রানার, তিনি কিন্তু এক ধাক্কায় নিজেকে সেই লেভেলটাতে তুলে নিয়ে চলে এলেন। কারণ ভোটে হারার পর হয়তো তার পজিশনটা একটুখানি, গুরুত্বটা একটুখানি কমতেই পারত, সেটা মেকআপ করে দিলেন। এবার খেয়াল করে দেখুন, কাল পর্যন্ত তৃণমূল নেতারা অভিযোগ করছিলেন ভাটপাড়ায় অশোক সাউকে খুন করিয়েছেন অর্জুন সিং, আর আজ অর্জুন সিং আশঙ্কা প্রকাশ করলেন যে তার প্রাণ সংশয় হতে পারে। আর শুধু তাই নয়, 3-4 মাস, এমন 6 মাস অবধি গ্যাপটা বেশ বড় আর কি। এর মধ্যে যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে সিআইডি এবং রাজ্য সরকার। এবার কে বলবে যে ভোটে হেরে যাওয়া মানে এই রাজনীতি শেষ হয়ে যাওয়া? তৃণমূলে ফেরাটা যা একটু বোঝার ভুল হয়ে গেছিল, অথবা হয়তো একটু অঙ্কটা মেলেনি, ভুল বোঝাবুঝি কিছু না, অঙ্ক মেলেনি। অঙ্ক কি সব সময় মেলে নাকি? তা বলে কি অঙ্ক কেউ পারে না এরকম ধরে নিতে হবে? ফলে অর্জুন সিং তার স্টেপসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। পরিস্থিতিটা দেখুন,
ভাটপাড়া পুরো দুর্নীতি মামলায় অর্জুনকে জেরা করতে ডেকেছিল সিআইডি। অর্জুন সিং কী করলেন? ব্যারাকপুরের আপ্তবাক্য অনুযায়ী পরের চালটা চাললেন, টেনশন লেনে কা নেই দেনে কা হ্যায়। অর্জুন যে বোমা ফাটালেন তার কিভাবে প্রাণ সংশয় হতে পারে, কতদিনের মধ্যে প্রাণ সংশয় হতে পারে, এবং হলে তার জন্যে নির্দিষ্টভাবে যে সিআইডি দায়ী থাকবে এটাও বলে দিলেন। এই খবর কি আর ওই ভেতরে যে তদন্তকারী অফিসাররা বসেছিলেন তাদের কাছে পৌঁছয়নি? আমরা সবাই দেখাচ্ছি চ্যানেলে, সেটা লাইভ টেলিকাস্ট হয়ে গেল, নিশ্চয়ই ভেতরে বসে তারা জানতে পেরে গেছিলেন। এরপর এটা জেনে যাওয়ার পর অর্জুন সিংকে কতটা চাপ দেওয়া সম্ভব বলুন তো? একটু ভেতরে তো মনে হবে, হঠাৎ করে যদি অর্জুন সিং বুকে হাত দিয়ে বলেন যে আমার বুক ধড়ফড় করছে, তখন কি হবে? তখনই তো ওই চেয়ারের আর টেবিলের ফরেনসিক পরীক্ষা শুরু হয়ে যাবে। চেয়ার টেবিলে যে ওই কেমিক্যাল লাগানো থাকতে পারে, অর্জুন তো সেই আশঙ্কাই প্রকাশ করেছিলেন। এবার তাকে চেয়ারে বসতেও দিতে হবে, টেবিলও সামনে থাকবে, এগুলো সবই তো স্বতঃসিদ্ধ ব্যাপার আর কি, হবেই, জানেন অর্জুন সিং, সেগুলো এড়ানো যাবে না। ফলে এই বিষয়গুলো দুয়ে লোকজন যে চার করার চেষ্টা করবে সেটাও তো সবাই জানেন, চাপ থাকবে না। এটা না খেলাধুলোর ক্ষেত্রে অনেক সময় হয়, দেখবেন দুটো দল তারা মুখোমুখি ম্যাচ রয়েছে, তার আগে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে, ওদের 10 রানে পুরো উড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, ওরা 10 গোল দেবো, এক দল আরেক দল সম্পর্কে বলছে ওদের ডিফেন্সটা খুব খারাপ, আমাদের আটকাতেই পারবে না। এগুলোকে বলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, মনস্তাত্ত্বিক লড়াই। সেটা কি করলেন অর্জুন সিং? কারণ এটাও তো রাজনীতি তো খুব ভালো একটা খেলা। তো কেন্দ্রীয় নিরাপত্তার পাশাপাশি খেয়াল করে দেখুন, এই বক্তব্যের মধ্যে দিয়ে নিজের জন্য কি অর্জুন সিং রাজ্যের নিরাপত্তার বন্দোবস্তটাও করে নিলেন? সেটাই তো মোটামুটি হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা কি হবে না? তার যাতে কিছু না হয় সেটা তো এখন সিআইডি অফিসাররাও নজরে রাখবেন, কারণ কিছু হলেই আঙুল তো ভবানী ভবনের দিকেই উঠবে। এবার ভোটে হেরে রাজনৈতিকভাবে প্রবল কোণঠাসা পরিস্থিতিতে প্রবল প্রতিপক্ষকে এইভাবে যদি চাপে রাখতে পারেন অর্জুন সিং, একটা প্রশ্ন কিন্তু উঠবেই, তার কৃষ্ণটাকে বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলে। বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না। তো দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে, ওতে কোনো অসুবিধা নেই। আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে। দেখুন, সিআইডি আর কবে ডেট দিল জানি না, কিন্তু আমি অর্জুন সিং হলে প্রত্যেক দিন হাজিরার দাবি জানাতাম। জেরা করতে হবে না, শুধু গিয়ে বস থাকবো, মানে তাতে কি পরিমাণ চাপ, এবং প্রত্যেক দিনের জন্য 6 মাস তার পরের পিরিয়ডটা যোগ হয়ে যাবে, 6 মাসটা পেছোতে যাবে। ভাবতে পারছেন কতদিন ধরে নিজের জন্য নিরাপত্তাটা একদম সুনিশ্চিত করে ফেলা যাবে? অবশ্য আপনি আমি এটা বললে আমাদের লাভ কতটা হবে জানি না, কিন্তু অর্জুন সিং রাজনীতিকদের কপাল তো সাধারণ মানুষের থেকে সবসময় অন্যরকম, তাই না? নাহলে সরকারি এজেন্সির ফরমানেও কারোর এভাবে কপাল ফেরে? এক রাতে কিন্তু অর্জুনের ভাগ্য বদলে গেছে, যাই বলুন, এটা আপনাকে মানতে হবে। কাল নৈহাটিতে ভোট ছিল, আর অর্জুন সিং প্রায় বোতলবন্দি ছিলেন। কয়েকদিন আগে তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, তার ইভিএম ভাঙার হুঙ্কারকেও মাছি তাড়ানোর মতো হেলাফেলা করেছে তৃণমূল কংগ্রেস। মানে সব মিলিয়ে মিশিয়ে কোথাও গিয়ে তার নম্বরটা বিশেষ ছিল না, এটা তো সবাই বুঝতে পারছিলেন। কিন্তু ভোটের দিন সকালেই ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুন হলেন, আর তৃণমূল আঙুল তুলল অর্জুন সিংয়ের দিকে, অর্থাৎ চাপ দেওয়ার জায়গাটা সবে শুরু হচ্ছিল। সেইখান থেকে অর্জুন সিং ওই সিআইডির ডাককে কিভাবে নিজের দিকে ঘুরিয়ে দিলেন ভাবতে পারছেন একবার? তবে আমি খুব গর্ব অনুভব করি যে আমি বুথটায় ভোট দিই, সেই বুথটা নির্বাচন কমিশন মডেল বুথ করে। তার মানে এখানকার কালচার এটার মাধ্যমে বোঝা যায়। আর আমি যাকে হারিয়েছিলাম সেই সাংসদের বুথ সবসময় হাই অ্যালার্ট, ওখানেও তার কালচার বোঝা যায়। এই উত্তেজনা তো ওখানে কে করে, তারা কারা, এই প্রত্যেকটি নাম বহু চর্চিত, গোটা এলাকার মানুষ জানেন, বাংলার মানুষ জানেন ওখানে কে করে এসব। ওই বললাম তো যে ওটা ওর ক্যারেক্টার, ও অশান্তি ছাড়া চলতে পারে না, ওই জন্যই তো ওকে বিড়াল করে দিয়েছিল। ওকে এখন আর অর্জুন সিং বলে না, অর্জুন বিড়াল। দেখুন,
অর্জুন সিংয়ের সঙ্গে কালচারাল একটা সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করেছেন তৃণমূল নেতারা। গোটা জায়গাটার ভাটপাড়ার কালচার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সে যাই হোক, কিন্তু যে কালচারের অহংকার তারা করছিলেন সেটাও তো আর রইল না। ভোটের দিন রাতেই নৈহাটিতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই তৃণমূল প্রার্থী সনদদের ছেলে। গতকাল রাতে লিচুবাগান ঘাট এলাকায় বাইক নিয়ে যাচ্ছিলেন সনদদের ছেলে শুভম দে। একজনের সঙ্গে তার ধাক্কা লাগে আর সেখান থেকেই বচসা। তৃণমূল প্রার্থীর ছেলেকে বেধড়ক মারধর করেন যারা করেন, ওই যাদের সাথে গণ্ডগোল হয়েছিল তারাও নাকি তৃণমূল কর্মী। এবার শুভম এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে। দাদা মারধর করেছেন দাদা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ছেলেকে? না আমরা মারিনি, আমরা বাড়িতে ছিলাম, আমরা বলছিলাম, আপনাদের বললাম আপনারা তাহলে কি ফাঁসানো হয়েছে? আমরা ছিলাম না। তা আপনারা কোন দল করেন দাদা? আপনারা কোন দল করেন? বাড়ি থেকে নিয়ে বলছি আপনারা কোন দল করেন? তৃণমূল করেন? মানে এটা যদি একই দলের লোক একই দলের প্রার্থীর ছেলেকে কোথাও গিয়ে মারধর করেন তাহলে তো সেটা আত্মঘাতী বলে ধরতে হবে। এবার ফুটবলে সেম সাইড মানে আত্মঘাতী গোল, তাই তো? যেটা করায় ওই কলম্বিয়ার ফুটবলার এসকোবারকে গুলি খেয়ে মরতে হয়েছিল। আর এই সেম কথাটার আরেকটাও মানে হয় সেম, একটু উচ্চারণটা আলাদা, আর তার মানে হচ্ছে লজ্জা। তাই এবার আমরা যদি সেম সাইড না বলে সেম সাইড বলি তাহলে বোঝাবে তো তৃণমূলের লজ্জার দিকটা। একদিকে আত্মঘাতী আরেকদিকে লজ্জা। সনদদের ছেলের গায়ে হাত পরাটা তৃণমূলের দুটো জিনিসই জানেন তো, একই সঙ্গে সেম সাইডও বটে সেম সাইডও বটে। এই ঘটনায় কার কার অহংকার ভেঙে গেল একবার ভেবে দেখুন। কুণাল ঘোষ কাল বলেছিলেন এই অঞ্চলে একজনই অশান্তি পাকায়, মানে নাম না করে অর্জুন সিংকেই বুঝিয়েছিলেন। কিন্তু নৈহাটির লিচুবাগানে তৃণমূল প্রার্থীর ছেলেকে যারা গণপিটুনি দিল তারা তো তৃণমূলই করে, ওখানে তো অর্জুন সিং নেই। পার্থ ভৌমিক বলেছিলেন তার বুথটা মডেল বুথ আর অর্জুন সিংয়ের বুথ নাকি স্পর্শকাতর। তাহলে শান্তিপূর্ণ নৈহাটিতে একটা বাইকে ধাক্কা নিয়ে বচসায় এমন মারামারি হলো যে একজন আইসিইউতে পৌঁছে গেল। দেখুন সনদদের স্বাভাবিকভাবেই মনের অবস্থা এখন অত্যন্ত খারাপ, বুঝতেই পারছেন। ছেলে মুমূর্ষু হলে কোন বাবাই বা ভালো থাকেন, যে কোনো বাবা বিচলিত হয়ে পড়বেন। কিন্তু তার ছেলে যে তারই দলের লোকেদের হাতে আক্রান্ত হলেন, যে দল গণপিটুনি বিরোধী একটা বিল সম্প্রতি পাশ করিয়েছে তাদের কর্মীরাই গণপিটুনি দিল। সামান্য বচসার থেকে এরকম একটা গণপিটুনি শুরু হয়ে গেল। এটা কি থ্রেট কালচার নয়? এই প্রশ্নটা তো উঠছে। আজ তৃণমূল প্রার্থীর ছেলে আক্রান্ত বলে 4 জন গ্রেফতার হয়েছে, অন্য কেউ হলে পুলিশ ধরতে পারত? সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণটা বাঁচানো যেত নাকি এভাবেই পড়ে থাকতো? দেখুন নৈহাটির মানুষতা হলে এরকম পরিবেশের মধ্যেই নিয়মিত দিন কাটাচ্ছেন, এটাই তো দাঁড়ায়। এরপরেও আর পার্থ ভৌমিক ওই মডেল বুথের গর্বটা করতে পারেন কি? সনদবাবু, একদম পরিষ্কার করে আপনার কাছ থেকে জানতে চাইব ঠিক কি ঘটেছিল এবং আপনার কি মনে হয় এর পিছনে কে বা কারা রয়েছে? আমার এরকম কিছু জানা নেই। মানে আপনি জানেন না আপনার ছেলেকে কারা মেরেছে? দেখুন কি বলবেন উনি, যেদিকেই বলবেন যাই বলবেন সেটা তার জন্য শাঁখের করাতের মতো। এবং তার উপর তার সনদদের মনের অবস্থাটা সেটা তো বললাম, আমরা বুঝতে পারছি। তার উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি। নৈহাটিতে তৃণমূলকেই এমনিতে এগিয়ে রেখেছেন ভোট বিশেষজ্ঞরা। এবার যদি সনদে নির্বাচিত হন তাহলে নিশ্চয়ই এবার ওই থ্রেট কালচারটা শেষ করার জন্য উদ্যোগী হবেন। কারণ আজ নিজেই তিনি ভুক্তভোগী হয়েছেন। লোকে নিজে ঠেকলে তবেই তো শেখে। তবে ভোটে জেতার খবরের থেকে ছেলের সুস্থতার খবর এখন তার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত। এটা আমাদের কাছেও কাঙ্ক্ষিত। আমরা কোনো ক্ষেত্রে চাই না যে কোনো বাবা তার ছেলের সুস্থতা নিয়ে বেশি দিন এরকম দুশ্চিন্তায় থাকুক। ছেলে সুস্থ হোক, বাবার কাছে ফিরে যাক, এটাই আমরাও চাই। কিন্তু দেখুন এর বাইরে ওই 23শে নভেম্বর তারিখটার দিকে তো গোটা তৃণমূল দলটাই তাকিয়ে রয়েছে। উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল তো এমনিতে খুব একটা ভাবিত নয়, হওয়ার কথাও নয়।
টার্গেটটা কি বা দুশ্চিন্তাটা কি? সেটা হচ্ছে ওই উপনির্বাচন শেষ হওয়ার পর যেটা হবে, যা শুরু হবে সেটা। এবার সেটা আপনারা ভাবছেন তো ওই 6-6 না হলে কি হবে এইসব, না না, তার বাইরেও অনেক কিছু এখন থেকে একদম ফিক্সড হয়ে রয়েছে। একেবারে ব্লক স্তর থেকে নেতা নেত্রী বদল করতে শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই তো ঠিক হয়ে আছে। তালিকা ফালিকা পুরো রেডি, মুখ্যমন্ত্রী মানে দলনেত্রীর কাছে সেই তালিকা জমাও পড়ে গেছে, গ্রিন সিগন্যালও নাকি এসে গেছে, শুধু ওই ভোটটা মিটে যাওয়ার পর ভোটের ফলাফলটা বেরোনোর অপেক্ষা। লোকসভা ভোটে যারা লিড দিতে পারেননি তাদের বিদায় কিন্তু মোটামুটি নিশ্চিত। এবার তাতে পূর্ব মেদিনীপুরের নেতাদের ঘাড়ে কোপ পড়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, কারণ ওই জেলায় প্রেস্টিজ ফাইট রয়েছে, আর সেই ফাইটে এবারও হেরে গেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক জেলাওয়ারি রিপোর্ট আর ছাঁটাই তালিকা সেটা তাই জন্যে যখন রেডি করেছেন, আমার ধারণা একদম শুরুর দিকে ওই পূর্ব মেদিনীপুরের নেতা নেত্রীদের নাম রয়েছে। অভিষেক শিবির থেকে বলে দেওয়া হচ্ছে কিন্তু ক্রাইটেরিয়াটা কি, শুধু আনুগত্য থাকলে হবে না, পারফরম্যান্সও থাকতে হবে, মানে শুধু দলকে ভালোবাসলে হবে না, দলকে জেতাতেও হবে, দলের কাজেও লাগতে হবে। এবার এই শর্তটা না খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে। এই শর্তটা জুড়ে দেওয়ার পরেই তৃণমূলের প্রবীণরা দেখলাম হঠাৎ খুব উদ্বিগ্ন। এবার উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কোনটা বেশি গুরুত্ব পাবে, আনুগত্য না পারফরমেন্স? তারা নিশ্চয়ই ভাবছেন যে আনুগত্যই যদি বিচার্য বিষয় হয়, সেটাই যদি মেন ক্রাইটেরিয়া হয়, আসল বিচার্য বিষয়, তাহলে তাদের কোনো চিন্তা নেই। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পড়ে রয়েছে, এটা তো তাদের কাছে ফিক্সড ডিপোজিট, এই তাদের আনুগত্যটা। এই ফিক্সড ডিপোজিটের সুদেই তো বুড়ো বয়সেও রাজনীতি করছেন। কিন্তু দল যদি বলে সুদে খাওয়া চলবে না, রোজগার করে নিয়ে এসো, তারপর খাওয়া জুটবে, তাহলে কোথায় যাবেন? তখন তো ভাবতে বসতে হবে যে কেমন পারফরমেন্স প্রয়োজন, তারপর তো রোজগারের প্রশ্ন। দেখুন সামনে কিন্তু উদাহরণ রয়েছে তাদের সামনে। তিলোত্তম আন্দোলনে সেই সময় আপনারা দেখেছেন দলের তাবর নেতাদের মুখে পুরো কুলুপ পড়ে গেছিল, তখন কুণাল ঘোষ একা ব্যাট করে গেছেন, হাতে হাতে ফল, মানে তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদটা ফিরে পেয়েছেন। তার মানে ওরকম মরিয়া লড়াই যিনি করবেন তিনিই পদে থাকবেন। এটা না হয় উদাহরণ হয়ে রইল, একটা হাতে গরম উদাহরণ যে কি করলে পদে থাকবেন বা পুরস্কৃত হবেন, কিন্তু বাকিরা কি বিপদে থাকবেন? এটাই একটা বড় প্রশ্ন, আসল প্রশ্ন। দেখুন 3-এর দশকে না জোসেফ স্তালিন দ্য গ্রেট পার্জ বা দ্য গ্রেট টেরারের মাধ্যমে, ওটাকে অনেকে দ্য ইয়ার অফ 37ও বলে আর কি, সেই সময় লেনিন ঘনিষ্ঠ সকলকে নাকি কমিউনিস্ট পার্টির থেকে সরিয়ে দিয়েছিলেন। একই ঘটনা কয়েক বছর আগে আবার দেখেছি আমরা চীনে, প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ওই দুর্নীতি দমনের নামে পার্জ করেছেন, মানে সরিয়ে দিয়েছেন বিরোধীদের। আর বিজেপিতেও তো বেশ কিছু এরকম মাপকাঠি তৈরি হয়েছে, মানে শর্তের গিলোটিন আর কি, যে গিলোটিনে অনেকেরই মাথা কাটা পড়ছে। বিজেপিতে 75 বছরের বেশি বয়সীদের ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হয়েছে, আর তার ফলে লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশী এরা সব মার্গদর্শক মণ্ডলীতে চলে যেতে বাধ্য হয়েছে। দেখুন বিজেপির যখন এই সিদ্ধান্তটা প্রকাশ্যে এসেছিল না, তখন বাংলার শাসক দলের অনেক নেতাই কিন্তু কটাক্ষ করেছিলেন। এই ইতিহাস কি আশ্চর্য মজাদার। দেখুন আজ শাসক দলের সেই বয়স্ক নেতারাই, হয়তো তখন একটু বয়সটা কম ছিল, এখন একটু বেড়ে গেছে, তারা তখন খুশি ছিলেন, মস্করা করছিলেন, আজকে তারাই টেনশনে পড়ে গেছেন, শঙ্কিত দুরুদুরু বুকে অপেক্ষা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আনুগত্য নয়, পারফরমেন্সই হলো মানদণ্ড। অভিষেক যেটা বলেছে তার সঙ্গে অনেকটা একমত হলো। আমি শুধু এইটুকুনি বলবো, একটা যদি বন্ড চালু করা যায়, কারণ পলিটিক্যাল পার্টি যখন কর্পোরেট সেক্টরে শেপ নিচ্ছে তখন পারফরমেন্সটা যেমন ফ্যাক্টর, কিন্তু পারফরমেন্সটা একটু ভালো হলেই
সব এদিক ওদিক শুরু করে কেটে পড়ার ধান্দা করে। আমি বলেছি যে অভিষেক যেটা বলেছে যে মানুষের পারফরমেন্স থেকে বিচার করা হবে, তার কি করলো না করলো, কীভাবে সেটা মানে আউটপুট কি দিল এটা দেখা হবে। এটা আমি পূর্ণ সমর্থন করেও বলছি যে তার সঙ্গে এটাও চাই তার দলের প্রতি ভালোবাসাটা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতো আমার মানে ক্যাপাসিটিতে পড়ে না। আমি একটা চিঠি লিখতে পারি দলের এমএলএ হিসেবে যে আনুগত্য এবং পারফরমেন্স এই যৌথ সমন্বয়ে যেটা অভিষেকের ক্ষেত্রে খাটে। কুণাল ঘোষ গোটা ব্যাপারটা শুনছেন, কোনো প্রতিক্রিয়া নেই। আমি এখন যেটা মনে করছি সেটা আমি এখন বলছি। কুণাল ঘোষ যেটা এখন শুনছেন সেটা এখন তিনি বলছেন না, তার কারণ তিনি ভেতরে ভেতরে বোধহয় মজা নিচ্ছেন। কারণ ওই যে পারফরমেন্সের মাপকাঠিতে তিনি নিজের পথ ফিরে পেয়েছেন, দেখুন এটা কিন্তু ওই বললাম একটা উদাহরণ সেট হয়ে যাওয়া মানে সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাপকাঠি। বাকিরা যারা বলছেন আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছেন বা শুনলেন মদন মিত্র বলছেন যে প্রয়োজনে তিনি চিঠি লিখবেন, মানে কোথাও গিয়ে আনুগত্যটাকে ওই ক্লজগুলোর মধ্যে ঢোকানোর জন্য একটু তার হয়ে সওয়াল করা আর কি, এরকমই তো গোটা ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। মানে কোথাও গিয়ে আনুগত্য এই শব্দটা ওই বিচার্য বিষয়গুলোর মধ্যে থাকাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এটাই তো সোজাসাপটা ব্যাপার। এবার এই আনুগত্য আর পারফরমেন্স মানে এই দুটো মিলে কি হয়, ধরে নিচ্ছি কার্যকারিতা। এবার আনুগত্য বাদ দিয়ে কি কার্যকারিতা থাকতে পারে, এটাও একটা বড় প্রশ্ন। এবার তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে তার মানে দুটোকে আলাদা আলাদা জিনিস বলে ধরা হবে, কারণ আনুগত্য আর পারফরমেন্স দুটোর যৌথ কার্যকারিতাটাই যদি একমাত্র বিচার্য হতো তাহলে তো এই বিতর্কটাই হতো না। বিতর্ক যখন হচ্ছে, যখন আলাদা করে আনুগত্যের জন্য চিঠি দেওয়া হচ্ছে বা চিঠি কেউ দেওয়ার কথা ভাবছেন, প্রসঙ্গটা যখন উঠছে, যখন কুণাল ঘোষ বলতে গিয়েও কিছু বলছেন না, মন্তব্যটা হোল্ড করছেন, বলে দিতে পারতেন হ্যাঁ দুটোই, অথবা না আনুগত্যটা বাদ, বলছেন না মানে সবাই জানেন তার সঙ্গে ওই তিনি অলরেডি প্রথম কথা পুরস্কৃত হয়েছেন, দ্বিতীয়ত তার সঙ্গে অভিষেকের একটা খুব ভালো সম্পর্ক, ফলে তাকে নবীন গোষ্ঠীর নেতা ধরা যেতে পারে। এবার তাহলে তিনি চাইছেন কি যতক্ষণ পারা যায় থাক না, একটু টেনশানে থাক, এই জন্যই কি আপাতত মুখে কুলুপ। রাজনীতি খুব মজার জায়গা জানেন তো, সারাক্ষণ খালি টেনশান আর ওই জটিল অঙ্ক না, কিন্তু এর বাইরে এন্টারটেইনমেন্ট প্রচুর আছে, জাস্ট একটু আপনাকে খুঁজে নিতে হবে। এই দেখুন না তৃণমূল কংগ্রেসে একটা অদ্ভুত সুন্দর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই দুটো বিষয় নিয়ে। এই বিষয়টাই কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে পারে যে এই দুটো মিলিয়ে কোনো জিনিসটা, দুটো প্যারালাল জিনিস। দেখুন শীত পড়েছে, এই সময় এই গোটা বিষয়টার মধ্যে একটা স্পোর্টিং ভাব, খেলা টেলা আছে, ক্রিকেট খেলা এই সময় হতো, এবার স্পোর্টসগুলো হতো আগে, তো এই সময়টাতে তৃণমূলও মনে হচ্ছে স্পোর্টসে নেমে পড়েছে জানেন তো, একটা খুব সুন্দর নিজেদের মধ্যে প্রতিযোগিতা, রাজনৈতিক প্রতিযোগিতা, তো সেটার মধ্যে একটু জটিলতাগুলো থাকে। এটা কেউ বলতেই পারেন যে এইগুলো নিজেদের মধ্যে তো একটু টাগ অফ ওয়ার করে ঠিক করে নিলেই হতো, একদিকে আনুগত্য আরেকদিকে কার্যকারিতা, যে যেদিকে দাঁড়াতে চান সে সেদিকে দাঁড়ান, দড়ি টানাটানি হোক, হয়ে ঠিক হয়ে যাক, কে থাকবেন কে হারবেন। ওই বীরভূমের কঙ্কালীতলায় চলে যান, পরিষ্কার বুঝতে পারবেন প্রতিযোগিতাটা কীরকম হওয়া উচিত। সেখানে সকালে আর বিকেলে তৃণমূলের মিছিল বেরিয়েছে, একই জায়গায় একই এলাকায় একই দলের দুটো মিছিল, তৃণমূলের মিছিল বা পাল্টা মিছিলও বলতে পারেন। রাজনীতি যারা করেন না তারা জানেন মারের পাল্টা মারের মতো মিছিলের পাল্টা মিছিলের একটা চল আছে রাজনীতিতে। পাল্টা ব্যাপারটাই খুব রাজনীতিতে খুব পছন্দের জিনিস, দেখবেন সব কিছুতে, মানে সবসময় নিজের দলের ভেতরে না, অন্য দলের সঙ্গে তো তাই চলে। কোথাও হয়তো সিপিআইএম বা বিজেপি এর একটা মিছিল করলো বা মিটিং করলো, দেখবেন সেখানে দুদিনের মধ্যে পাল্টা কর্মসূচির ডাক দিল তৃণমূল। এটা হয়, ওই আমরা তো বিধানসভাতেই দেখেছি, এক জায়গায় তৃণমূল বসলো তো পরের দিন বিজেপি গিয়ে সেখানে গঙ্গার জল ঢাললো, একই জায়গায়। এই পাল্টা ব্যাপারটা একটার সঙ্গে আরেকটা রিলেট করে, কিন্তু একই জায়গায় তৃণমূলের মিছিলের পাল্টা তৃণমূলের মিছিল কেন?
আনুগত্য আর পারফরমেন্সের দ্বন্দ্বেই কি এই মিছিল পাল্টা মিছিল? প্রশ্ন তো উঠছে। কঙ্কালীতলায় সকালবেলা কাজল শেখের অনুগামীরা মিছিল করেছিলেন, আর সন্ধে মিছিল করেছেন, ঠিক ধরেছেন, অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এবার দুটো মিছিল দেখুন, অদ্ভুত। দুটো মিছিলেই তৃণমূলের পতাকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি ছিল। তারপরেও দুটো মিছিলের উদ্দেশ্য ছিল আলাদা আলাদা, একটা জাস্ট স্লোগান, সেখানেই আলাদা হয়ে গেছে দুটো মিছিল। একটা মিছিলে স্লোগান উঠেছে কাজল শেখ জিন্দাবাদ, আরেকটা মিছিলে স্লোগান উঠেছে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। এবার খেয়াল করে দেখুন, এই লড়াইটা একটা ঠান্ডা চাপা লড়াই দীর্ঘদিন ছিল। যখন অনুব্রত মণ্ডল বোলপুরে ছিলেন, স্বমহিমায় ছিলেন, বাঘের মতো বিচরণ করতেন, তখন কোথাও গিয়ে না নুড়ে নিজের বাড়িতে নিজের চৌহদ্দির মধ্যে একটা সীমার মধ্যে বিচরণ করতে হতো কাজল শেখকে। এরপর অনুব্রত মণ্ডল তিহার গেলেন, কাজল শেখ নানুর থেকে বেরোলেন, গোটা বীরভূমটা হাতের মুঠোয় নিলেন। এবং শুধু নিলেন না, একটা কোর কমিটি সেই সময় তৈরি হয়েছিল, 6 জন ছিল, পরে তার সংখ্যা বেড়েছিল, কিন্তু বকলমে কাজল শেখই চালাতেন সব কিছু, তিনিই তখন শেষ কথা। এবং দেখুন, এইখানে থেমে থেকে লাভ নেই। কাজল শেখ নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন। তার সময় পঞ্চায়েত আর লোকসভা ভোট হয়েছে, এবং সবাই যেটা ধরে রাখেন যে অন্য কোথায় কি হবে না হবে, বীরভূমের একটা আলাদা কালচার আছে, সেখানে ওই রক্ত বিনা কোনো ভোট উৎসব বা ভোট পুজো হয় না, বলিদান লাগে, রক্ত ঝরতে লাগে। কাজল এসে পুরো সিস্টেমটা বদলে দিলেন, বিনা রক্তপাত, অথচ জয় এসে গেছে দলে। ফলে এটা তো কার্যকারিতার দিক থেকে অনুব্রত মণ্ডলের থেকে কোনো অংশে কম না, বরঞ্চ প্রত্যেকবার অনুব্রত মণ্ডলের ওই বিভিন্ন নিদান, কখনো চরাম চরাম ঢাক বাজা, কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা, আর কখনো রাস্তার পাশে উন্নয়ন দাঁড় করিয়ে রাখা, এইগুলো নিয়েই তো পরবর্তী ক্ষেত্রে বিরোধীরা বা সবাই বক্তব্য রাখতে শুরু করেন। এতে খুব একটা কিছু এসে যায় না, দল যা জেতার যেতে, সিট যা থাকার থাকে, কিন্তু ওই ইমেজে কোথাও একটা দাগ লেগে যায়। যদি এটা আপনারা বলবেন যে এই রাজনীতিতে এখন ইমেজ নিয়ে কে কতটা মাথা ঘামান, দলের ইমেজ নিয়ে কে কী ঘামান না ঘামান সেটা আলাদা কথা, কিন্তু ইমেজ বস্তুটা খুব বিষম বস্তু, কখন তার প্রয়োজন পড়ে যায় কেউ কিন্তু জানে না। এবং ওই জায়গাটাতেই কাজল শেখ বুঝিয়ে দিয়েছেন তিনি আলাদা। ওই কার্যকারিতায়, মানে যেখানে উন্নয়নকে দাঁড় করিয়ে ভোট হয়েছে, যেখানে চরম চরম ঢাক বেজেছে, গুড় বাতাসা বিলি হয়েছে, এবং তাতে তৃণমূলের ইমেজে খানিকটা হলেও দাগ লেগেছে, অথচ তার আমলে জয় এসছে, কিন্তু তৃণমূলের ইমেজে কোথাও দাগ লাগেনি, সেটা বরঞ্চ দাগ পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। কঠিন পরিস্থিতিতে পারফরমেন্স করে দেখানো, এটার পুরস্কার অবশ্য কাজল শেখ হাতে হাতে পেয়েছেন। ওই ঠিক বললাম না, পারফর্ম করলে যে পুরস্কার পাওয়া যায়, দুটো এরকম সাম্প্রতিককালে আমরা উদাহরণ দেখলাম। একটা এই সাম্প্রতিক অতীতে কুণাল ঘোষের ক্ষেত্রে, আরেকটা তার আগে কাজল শেখের ক্ষেত্রে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি, আর 2 দিন আগে Y+ সিকিউরিটি পেয়েছেন, যেটা ধারে ভারে অনুব্রত মণ্ডলের নিরাপত্তার সমকক্ষ। কিন্তু উনিও Y+, ইনিও Y+, উনিও তৃণমূল, ইনিও তৃণমূল। উনি ফিরে এসছেন, বাঘ ছিলেন, কিন্তু ইনি মুছে যাননি, বরঞ্চ ওনাকে বার্তা দেওয়া হয়েছে এনাকে সঙ্গে নিয়ে চলতে, পুরো সবাইকে নিয়েই চলতে, তার মধ্যে ইনিও পড়েন। এবার তা সত্ত্বেও কঙ্কালীতলায় দুটো আলাদা মিছিল কেন দুটো মিছিল মিলল না? কেন একই মিছিলে কাজল শেখ জিন্দাবাদ আর অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগান উঠল না? অনুব্রত মণ্ডল প্রবীণ নেতা, প্রবীণ গোষ্ঠীর নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত, আর কাজল শেখ বয়সে ছোট, তৃণমূলের নবীন মুখ, সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই যে দুজনের
আনুগত্যের জায়গাটা একটু ফারাক বা দুজনের বৈশিষ্ট্যের জায়গাটা একটু ফারাক, সেই জন্য কি দুজনের মধ্যে ওই আনুগত্য আর কার্যকারিতার তুলনাটা এমনি এমনি চলে আসছে? ঠিক যেভাবে মদন মিত্র আর কুণাল ঘোষের কথা সূত্র ধরে প্রবীণ নবীনের বিষয়টা এসছে। দেখুন, যতই তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলুন, ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল যে একটা হচ্ছে সেটাকে তো অস্বীকার করতে পারছেন না। কোনো ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটা আমরা নিশ্চয়ই দেখবো, খবরাখবর নেব, এবং সেটা তো আমাদের দলীয় ব্যাপার যদি হয় আমরা মিটিয়ে নেবো, এটা মেটানোর ব্যবস্থা করব। এটা তো আমাদের দেখতে হবে, নিশ্চয়ই দেখতে হবে। তোমার মুখে আমি দেখি সম্মান, সত্য এবং আনুগত্যের মানচিত্র। সম্মান, সত্য, আনুগত্য, উফ কি অসাধারণ একটা লাইন বলুন তো, কি তিনটে শব্দ একদম পুরো বুলেটের মতো বেঁধে। এবং এটা কিন্তু আমার কথা না, এটা উইলিয়াম শেক্সপিয়ারের কথা। হঠাৎ করেই জাস্ট মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই শব্দগুলো তো রাজনীতির ক্ষেত্রে খুব ভারী এবং শক্তিশালী। সম্মান আর সত্য, এই দুটোর কাঁধে চড়েই তো আনুগত্য আসে। আনুগত্য দেখাতে অনুগামীরাও আসে, আবার অনুগামীরাও কিন্তু পাল্টা অনুপ্রাণিত হয়। মানে একটা সার্কেল, একটা সিস্টেম বলতে পারেন। এই সিস্টেমে আপনি আর আমরা কে বলুন তো? এটা জানেন, নিমিত্ত মাত্র। আসলে সিস্টেমে থাকতে গেলে সিস্টেমের মতো করেই থাকতে হয়। আর এখানেই শেক্সপিয়ারের ওই লাইনটা একটা হালকা দ্বন্দ্ব রয়েছে। সম্মান আর সত্যের সঙ্গে একই পংক্তিতে রাখা হয়েছিল আনুগত্য শব্দটাকে। এবার আজকাল যদি দেখেন, অন্তত এখানকার রাজনীতির ক্ষেত্রে ওই সম্মান আর সত্য, মানে সত্যকে যদি সততা বলে ধরেন তাহলে ব্যাপারগুলো কিন্তু বড্ড গোলমেলে। নইলে পুলিশকে কেউ এভাবে শিরদাঁড়া দেওয়ার হিম্মত দেখায়, আমরা তো দেখেছি আরজি কর কাণ্ডের সময়, এবং পুলিশকেও সেই শিরদাঁড়া গ্রহণ করতে হয়। আচ্ছা, অন্যায়ের সাথে আনুগত্যের দ্বন্দ্বের কারণেই কি বারবার সম্মান আর সততা নিয়ে প্রশ্ন উঠছে? আজ আদালতে পুলিশের সম্মান আর সততা ধুলোয় গড়াগড়ি খেয়েছে। জমি মাফিয়া বনাম জমি মালিকের একটা কেস উঠেছিল কলকাতা হাইকোর্টে, জানেন তো? এবং বললাম না, মানে সাম্প্রতিককালে যাদের ওপর আমরা ভয় করতাম, ভক্তি করতাম, যাদের ওপর ভরসা করে সমাজটা চলতো, তাদের এখনও বিশ্বাস করি তাদের কার্যকারিতা, তাদের কর্মদক্ষতা কিচ্ছু কমেনি। কিন্তু অদ্ভুতভাবে কেন যে তারা নিজেদের ইমেজটাকে নিয়ে এভাবে ছেলে খেলা করছেন, কোন কারণে, কিসের চাপে, সেটা একটা বড় স্টাডি মেটেরিয়াল হতে পারে, জানেন তো? লোকে এটা নিয়ে গবেষণা করতে পারে। অথচ বিষয়টা কি? ওই বললাম, জমি মাফিয়া বনাম জমি মালিকের একটা কেস কলকাতা হাইকোর্টে উঠেছে। নর্মালি এগুলো ওঠে। এবার সেইখানে গিয়ে জমি মাফিয়ার হয়ে ব্যাট ধরায় নিউ টাউন থানার ও আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভাবুন তো, জমির মালিক মানে অভিযোগকারীকে, তিনি শিক্ষা দপ্তরের এক প্রাক্তন আধিকারিক, মানে যথারীতি সরকারেরই একটা অঙ্গ, এক সময়ের অঙ্গ। তিনি সরকারেরই আরেকটা অঙ্গ পুলিশের বিরুদ্ধে আদালতে গেছিলেন। এটা পুলিশের জন্য কত বড় ধাক্কা, সরকারের জন্য আরও কত বড় ধাক্কা ভাবুন তো। এবং সেখানে কি প্রমাণ হচ্ছে? সরকার, তার কাছ তো সবাইকে ন্যায় বিচার এগুলো দেওয়া, পুলিশ তো সেইগুলোই দেওয়ার একটা উইং, তাদের সরকারের একটা অস্ত্র। সেই অস্ত্র যদি যাদের দেওয়ার কথা প্রোটেকশান, তাদের না দিয়ে যারা ওই প্রোটেকশান ভঙ্গের চেষ্টা করছে তাদের প্রোটেক্ট করে, তাদের আনুগত্য দেখায়, তাহলে বুঝতে হবে যে তাদের আনুগত্যটা বদল হয়ে গেছে, সরকারের প্রতি আনুগত্য নেই। এই প্রমোটারের প্রতি আনুগত্য থাকার জন্যেই কি সঠিক পদক্ষেপটা নিতে পারেনি পুলিশ? আদালতকে বিভ্রান্ত করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু বলেছেন, এমন আইসি নিজে দায়িত্ব থেকে না সরলে আদালতই সরিয়ে দিতে পারে। এটা কি উর্দির সম্মান আর সততায় আঘাত নয়? আইসি আর প্রমোটার
এরা যদি আম আর দুধ হয়ে যায় তাহলে তো আমি আপনি মানে পাবলিক আঁটি হয়ে গড়াগড়ি খাবো। আজকে আরও একটা অভিযোগ কিন্তু সামনে এসছে, আরেকটা ধাক্কা, আরেকটা অস্বস্তি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আইসির গাড়ির চালকের বিরুদ্ধে বালির গাড়ির থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠলেই যে অভিযুক্ত নয় সেটা আমরা জানি, তারপরেও বলছি, কারণ অভিযোগকারীকে যদি শাসক দলের বিধায়ক ধরেন তাহলে তো বিষয়টা একটু অন্যভাবে দেখতে হয়, তাই না? কেসটা হাতে নাতে ধরেছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এটা করে তপনবাবু কি মনে হচ্ছে জানেন তো, এই যাত্রায় শেক্সপিয়ারকেই বাঁচিয়ে দিলেন। সম্মান, সত্য আর আনুগত্যের লাইনগুলো আপাতত খানিকটা হলেও রক্ষা পেল বোধ হয়। থানাকে জানানো হয়েছে, থানা বলছে আপনাদের প্রমাণ কই, উমুক কই, তুমুক কই, এবং আমরা দেখলাম ওখানে একটা পলিটিক্যাল প্রেশার কোনো ক্রিয়েট করা হচ্ছে। তারপর তখন আমরা কোর্টের দ্বারস্থ হই। যেহেতু অ্যাকিউজড ব্যক্তি তিনি ওয়েল লিঙ্কড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সেই কারণে তাকে 35-এর নোটিশ ধরিয়ে তাকে সারেন্ডার করিয়ে কার্যত ছেড়ে দেওয়া হয় এবং সেই সময় থেকে তিনি থ্রেট দিতে থাকেন। বালির গাড়ি চালাই দিয়ে 2000 টাকা করে নিত, আগে 1500 নিত, এখন বলছি 2000 টাকা লাগবে, রেট বাড়িয়েছে। কে নিত? ওটা গোপাল নিত। গোপালটাকে? গোপাল হচ্ছে আইসি ড্রাইভার। আমি আমার দায়িত্বটুকু পালন করি। বালির গাড়ি থেকে জোর জবরদস্তির টাকা নেয় কে নিত? ওই গোপাল, গাড়ির ড্রাইভার। কার গাড়ি? সবার গাড়ি চালাতো, আইসি গাড়ি চালাতো, অন্য গাড়ি চালাতো। দেখুন, নিউ টাউনের আইসি হোক বা টালা থানার আইসি, আমরা বিচ্ছিন্ন ঘটনাই বলবো, জানেন তো। এখন আমরা এই বিচ্ছিন্ন ঘটনা শব্দটা খুব ইন্টারেস্টিংভাবে ইউজ করতে পারছি। কয়েকজনের মাত্র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তো সেজন্য কখনোই গোটা পুলিশ প্রশাসনের গায়ে কালি লেপে দেওয়া যেতে পারে না। কিন্তু বিন্দুতে বিন্দুতে মিলে গিয়ে আসলে ভাবমূর্তি সিন্ধুতে গিয়ে ডুবছে না তো। শুধু পুলিশের ভাবমূর্তি নয়, বাংলার ভাবমূর্তিও কি ক্ষুণ্ণ হচ্ছে না? ব্যারাকপুরে বসে ঠিকাদারি করে যাচ্ছে বাংলাদেশি নাগরিক, ভাবা যায়? একদম বিনা ঝঞ্ঝাটে নিশ্চিন্তে নাগরিক পরিষেবার উন্নতিতে আমরা কিন্তু মাঝে মধ্যে শুনেছি যে পুরসভা বলে, বিভিন্ন পুরসভা, কলকাতা পুরসভা তো বেশি করে বলে যে ভিন দেশের টেকনোলজি আনা হবে। এবার এটা শোনা যায় মাঝে মধ্যেই। আমরা বেসিক্যালি আমরা যখনই ভিনদেশি একটা শব্দ শুনি তখনই মনে হয় একটা বিশাল কিছু আসছে, এবার হবে। কিন্তু বাংলাদেশকে তো সেই অর্থে আমরা বিদেশ বলে ভাবি না, পড়শি দোষ। কিন্তু টেকনিক্যালি যদি দেখেন ভিনদেশ তো বটেই, অন্য দেশের টেকনোলজির বদলে পুরসভা কি আস্ত ভিনদেশিকেই উন্নয়নের কাজে নামিয়ে দিল? তাই তো দেখা যাচ্ছে। গতকাল ইডি বিবৃতি দিয়ে জানিয়েছে যে 2 বাংলাদেশিকে ধরা হচ্ছে, তাদের মধ্যে রনি চৌধুরী, সে ব্যারাকপুর পুরসভার ঠিকাদার। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি আজকাল খুব একটা ভালো নয় আমরা জানি, কিন্তু তাই বলে বাংলাদেশের নাগরিককে কর্মসংস্থানের সুযোগ করে দেবে ব্যারাকপুর? ব্যারাকপুরের মানুষ যদি এবার বলেন আমাদের করের টাকা বাংলাদেশে চলে যাচ্ছে, তখন তো আবার সেটা কুৎসা হয়ে যাবে না? বলুন তো। ইডি ব্যারাকপুর পুরসভার ঠিকাদারকে অনুপ্রবেশ, নারী পাচার আর টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করেছে, অথচ এই অভিযুক্তই, মানে ইডির কথা, এই বাংলাদেশি বহু বছর ধরে এখানে শুধু থাকে না, যাবতীয় নথিপতিও পেয়ে গেছে, নথি আছে তাই কাজও পেয়েছে। পুরসভার তো সেটাই বলছে, থাকলে কি করব। তখন তো প্রশ্ন আরও গোড়ায় গিয়ে অনুপ্রবেশকারী নথিটা পাচ্ছে কিভাবে? এবার একদম বেসিকে ফিরে যাওয়া যাক। এখানেও কি সেই আনুগত্যের প্রশ্ন? কেউ কি বলেছে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের নথি দেবো? দেখুন, আনুগত্য আর অনুপ্রেরণায় স্বাধীনতা আন্দোলনের লাইনগুলো মনে হচ্ছে একটু অদল বদল যদি হয়েই যায় তাতে কি আর ক্ষতি? তাও তো বটে, দিনকাল বদলাচ্ছে, ভাবনা চিন্তা বদলালেই বা ক্ষতি কী?